এখানে দুটো দুটো মলিকুল যেহেতু নিয়েছি, তাহলে হাইড্রোজেন কতগুলো? একটাতে তিনটে থাকে, তাহলে দুটোতে থাকবে কটা? ছটা। ছটা হাইড্রোজেন। বি কটা থাকবে তাহলে? দুটো। একটাতে একটা থাকে, তাহলে দুটোতে দুটো বি থাকবে, বোরন। আর অক্সিজেন একটাতে তিনটে থাকে, তাহলে দুটোতে কটা থাকবে? ছটা। এবার আমার যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে B2O3। তাহলে B2O3, তাহলে এইটা চলে গেছে, আর এখানে পড়ে আছে কটা? তিনটে অক্সিজেন। ভালো করে দেখ, তিনটে অক্সিজেন আর ছটা হাইড্রোজেন মিলে এটা হতে পারে কি? হতে পারে? তাহলে দেখ, তিনটে নিশ্চয়। হ্যাঁ, হ্যালো। তাহলে এখানে নিশ্চয়ই জলের সংখ্যাটা তিনটে জল বেরিয়ে গেছে, তার জন্য এই যে বোরন অ্যানহাইড্রাইডটা তৈরি হয়েছে সেটা এটা। ঠিক আছে। এবার যে জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা, এখানে সোডিয়ামটা প্লাসে আছে, BO2টা মাইনাসে আছে। ঠিক আছে, এখানে সোডিয়ামটা প্লাসে আছে আর BO2 মাইনাস। এই সোডিয়াম প্লাস আর BO2 মাইনাস শুধু Na2NaBO2, এটাকে বলা হয় সোডিয়াম মেটাবোরেট। এটাকে কি বলা হয়? শুধু এটাকে বলা হয় সোডিয়াম মেটাবোরেট। এটাকে বলা হয় বোরিক অ্যানহাইড্রাইড, যেটা এখনই বললাম পুরো জিনিসটা। আর এটাকে বলা হয় কি না, সোডিয়াম মেটাবোরেট। সোডিয়াম মেটাবোরেট। এবার কি করা হয়, কিভাবে প্র্যাকটিক্যালটা করা হয়? আমাকে এখানে কোনো একটা দিয়ে দেওয়া হয়েছে, ধরে নে এখানে একটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে কপার সালফেট বা একটা জিঙ্ক সালফেট বা ফেরিক ক্লোরাইড বা কিছু একটা দিয়ে দেওয়া হয়েছে। এবার তোকে ওই প্ল্যাটিনাম ওয়্যার যেটা থাকবে এই রকম জায়গাটাতে এই বোরাক্স যে বিটটা তৈরি হবে সেই বিটটাকে লাগাতে হবে। বোরাক্স বিটটাকে লাগাতে হবে ওই প্ল্যাটিনাম তারে। প্ল্যাটিনাম যারা তার দেখেছিস তাহলে তারা বুঝতে পারবি, একটা সরু, এতটাই সরু, মানে একটা আমাদের মাথার যে চুল সেই রকম কল্পনা করতে পারিস, অতটাই সরু। খুব কাঁচের মধ্যে এরকম একটা জায়গাতে লাগানো থাকে, খুব সরু একটা তার, প্ল্যাটিনাম ওয়্যার। সরু দেখেছিস কেউ? অত্যন্ত সরু। দিয়ে ওইটাকে কি করে, বোরাক্স বিটে এরকম করে লাগাতে হবে। যখন এই তারের মধ্যে বোরাক্স বিটটা লেগে যাবে, সেই বোরাক্স বিটটাকে এরপরে আমাদেরকে যে স্যাম্পেলটা দেওয়া থাকবে সেই স্যাম্পেলে এটাকে লাগাতে হবে। তাহলে এখানে যদি কপার সালফেট থাকে তাহলে কপার সালফেটটা এখানে লেগে যাবে, জিঙ্ক সালফেট থাকলে দুটোই লাগবে অবশ্যই। এবার এটাকে বুনসেন বার্নারে কি করতে হবে, ফ্লেমে দিতে হবে। তাহলে ফ্লেমে যখন দেব তখন দেখা যাবে একটা কালার আমরা দেখতে পাচ্ছি। সেই কালারটা দেখে আমাদেরকে ডিটেক্ট করতে হবে এটা কোন মেটাল আছে। কপার থাকলে একরকম কালার পাওয়া যাবে, নিকেল থাকলে একরকম কালার পাওয়া যাবে, ক্রোমিয়াম থাকলে একরকম কালার পাওয়া যাবে, বিভিন্ন রকমের কালার পাওয়া যাবে। এই কালার থেকে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন মেটালটা আছে। একটা প্রশ্ন হতে পারে যে এখানে কপার সালফেট একসাথে দিয়ে দিয়েছি জিঙ্ক সালফেট, তাহলে জিঙ্ক একরকম কালার দেখাবে, কপার একরকম কালার দেখাবে, তাহলে তো আমরা অ্যাকচুয়াল কালারটা দেখতে পাবো না। অবশ্যই প্র্যাকটিক্যালের সময় যারা, যে স্যাররা স্যাম্পেলটাকে রেডি করবেন তারা এমনভাবে দেবেন যে কালারটা তুমি একটাই দেখতে পাও, মানে ওখানে অন্য রকম কোনো মেটাল দেবে না, যাতে করে পাঁচ একটা, মানে দুটো কালার মিক্স করে একটা স্যাম্পেল যে দেখতে পাবি তুই বুঝতে পারবি না। তার জন্য স্যাম্পেলটা এমন ভাবে রেডি করবে। এবার প্রত্যেকটা মেটালের আলাদা আলাদা কালার আছে, এবং তোরা ফ্লেমের জানিস, তোরা জানিস নাকি জানি না, এটা যদি একটা ফ্লেম হয়, এটা যদি একটা বুনসেন বার্নার আমি ধরলাম,
তাহলে একটা ফ্লেম এইরকম ছোট্ট মতো হয়, একটা ফ্লেম অনেক বড় পর্যন্ত যায়। দেখেছি সেটা লক্ষ্য করে? এই উপরের ফ্লেমটাকে বলা হয় অক্সিডাইজিং ফ্লেম। এখানে অক্সিডাইজিং হবে, অক্সিডেশন হবে। আর এইখানটাতে রিডিউসিং ফ্লেম। এটা রিডিউসিং ফ্লেম। এবার এই অক্সিডেশন ফ্লেমে, অক্সিডাইজিং ফ্লেমে যদি আমরা দিই ওই স্যাম্পেলটাকে ওই প্ল্যাটিনাম তারের মাধ্যমে, তাহলে পরে একরকম কালার পাওয়া যাবে। আবার রিডিউসিং ফ্লেমে দিলে পরে অন্য একরকম কালার পাওয়া যাবে। ঠিক আছে? তোদের বইয়ে একটা লিস্ট হয়তো করে দেওয়া আছে, যে দেখতে পারিস যে কপার অক্সিডেশন ফ্লেমে এইরকম কালার দেখায়, আবার রিডিউসিং ফ্লেমে অন্য একরকম কালার দেখায়। ক্রোমিয়াম অক্সিডেশন ফ্লেমে গ্রিন কালার দেখায়, আবার বিজারণ শিখা অর্থাৎ রিডিউসিং ফ্লেমে সেখানেও কিন্তু গ্রিন কালার দেখায়। নিকেলটা কিন্তু অক্সিডেশন ফ্লেমে একটা ব্রাউন কালার দেখায়, আবার যখন আমরা ওকে রিডিউসিং ফ্লেমে নিয়ে যাব ওর কালারটা হয়ে যাবে কিন্তু গ্রে। ঠিক আছে? তারপর লোহা কিন্তু যখন অক্সিডেশন ফ্লেমে রাখবো তখন সেটা কিন্তু আমাদের হলুদ রং দেখাবে। আবার যখন সেটা রিডিউসিং ফ্লেমে দেব তখন সেটা কিন্তু সবুজ একটা কালার দেখাবে। সো আমরা দেখতে পাচ্ছি এই তথ্যগুলো ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করা হয় তখন হাতের কাছে রাখতে হয়, কারণ অত কালারগুলো মনে রাখা সম্ভব নয়, কোনটা কি কালার ফ্লেম দেখাবে। কিছু কটা মনে থাকে, কিছু কটা মনে থাকে না। সুতরাং এই চার্ট থেকে আমরা বুঝে নিতে পারবো, একটা আইডিয়া করতে পারবো, বাট কনফার্ম হতে পারবো না। কারণ কনফার্ম হতে গেলে আমাকে কেমিক্যাল টেস্টের মাধ্যমে দেখতে হবে। চোখের দেখে আমি বলে দিলাম এটা হবে না। আমি একটা আইডিয়া করতে পারলাম যে হ্যাঁ এই 2-3টের মধ্যে হতে পারে, তখন আমরা কোনো কেমিক্যালের কনফার্ম টেস্ট করব। সেই কনফার্ম টেস্ট করার মাধ্যমে আমরা একদম কনফার্ম হয়ে যাব যে এই মেটালটা এখানে আছেই। কারণ প্র্যাকটিক্যাল লেখার সময় এটাও করতে হয় যে এই টেস্টগুলো যখন করা হয় তখন লিখতে হয় এরকম যে কপার 2+ মে বি প্রেজেন্ট। মে বি কথাটা থাকতে হবে। যখন আমরা একটা কেমিক্যাল টেস্টের মাধ্যমে কনফার্ম হয়ে যাব তখন লিখে দেবো যে কপার 2+ বা জিঙ্ক 2+ যেটা আমরা পেয়েছি মাস্ট বি প্রেজেন্ট। কনফার্ম ব্র্যাকেটে লিখে দেবো কনফার্ম। কিন্তু এই টেস্টের মাধ্যমে ফ্লেম টেস্ট বা গন্ধ শুকে বলে দেওয়া অ্যামোনিয়া আছে এটা বলতে পারা যাবে না। তোমাকে লিখতে হবে মেবি অ্যামোনিয়ার গন্ধ পেলাম, হিট করে অ্যামোনিয়ার গন্ধ পেলাম, তখন লিখতে হবে মেবি NH4 মেবি NH4+ মেবি প্রেজেন্ট। মেবি বলতে হবে, কনফার্ম বলা যাবে না। হতে পারে আমার নাকে আমি গন্ধটা শুকতে পারছি না ভালো করে, হতে পারে আমি কোনটা হলুদের অনেক রকম ভাগ আছে, একরকম হলুদ নয়, অনেক রকমের হলুদ আছে। আমরা বইয়ে যখন পড়ছি হ্যাঁ এটা আমাদের গ্রিন চলে আসবে, একবারে গাছের পাতার মতো সবুজ চলে আসবে, বা ব্লু চলে আসবে, প্রশান্ত মহাসাগরের জলের মতো ব্লু হয়ে যাবে, আমরা দেখে বলে দিতে পারবো হ্যাঁ এইটা আছে। প্র্যাকটিক্যালটা কিন্তু আলাদা, কনফিউশন ধরে যাবে। কারণ বইয়ে যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়াল সেটা হবে না, অন্য একটু আলাদা হবে, চোখে আমি ঠিকঠাক বুঝতে পারবো না, অক্সিডাইজিং ফ্লেমে বা রিডিউসিং ফ্লেমে কোথায় দিচ্ছি সেটা বুঝতে পারবো না। সুতরাং এখান থেকে আমি কিন্তু কনফার্ম বলতে পারবো না যেটা এটা এইখানে এটাই আছে। যারা একবারে নিপুণ হয়ে গেছে, কেমিক্যালটা ইমপিওর নয় একদম ভালো কেমিক্যাল, তখন বোরাক্স বিটটা ভালো তৈরি হয়েছে, তখন একটা কনফার্ম মানে আইডিয়া করতে পারবি হ্যাঁ এটাই হতে পারে, তবু তোকে কনফার্ম করে জেনে নিতে হবে, এখান থেকে কিন্তু বলে দেওয়া যাবে না। সো এই চারটা একটু মনে রাখিস। ঠিক আছে? আর আগের দিন আমরা বোরাক্সের স্ট্রাকচারটা পড়েছিলাম, ওখান থেকে কিন্তু জয়েন্টের এরকম কোয়েশ্চেন দিতে পারে যে বিও বিও বি বন্ড কতগুলো আছে, কতগুলো sp2 হাইব্রিডাইজড আছে, কতগুলো sp3 হাইব্রিডাইজড আছে, কতগুলো OH আছে, কতগুলো জল আছে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে। সাপোজ আমি ধরে নিলাম একটা আমরা যে টেস্টটা করছি সেই টেস্টের মধ্যে কপার সালফেট দেওয়া হয়েছে। কপার সালফেটের কালার তো আমরা দেখেই বুঝতে পেরে যাই যে এটা কপার সালফেট। কিন্তু এই টেস্টের মাধ্যমে কি করব, দেখ আমরা বোরাক্স যে বিট, সেই বিটটা কি ছিল NaBO2, তাই না? এর সাথে ছিল কি B2O3, এটা ছিল বোরাক্স বিট। এর সাথে তাহলে কপার সালফেট মিক্স হবে, মিক্স করার পর হিট হবে, তাহলে কি উৎপন্ন হবে অ্যাকচুয়ালি CuBO2 তার হোল 2। এটাকে বলা হয় কপার মেটাবোরেট। কপার আচ্ছা, সোডিয়াম মেটাবোরেটের স্ট্রাকচারটা দেখবি, কপার মেটাবোরেট, আর এটাই কিন্তু ব্লু কালার দেখায়। আর কেউ জয়েন করতে বাকি? আর কতজন জয়েন করেছে রে সাগনিক? হুম, 16 জন, ঠিক আছে। এবার আসছি আমরা বোরিক অ্যাসিডে। বোরিক অ্যাসিড যার ফর্মুলা আমাদের জানা হয়ে গেছে যে H3BO3, এটাকে অনেক সময় H, না এরকম বলবো না, BOH তার হোল 3 এই হিসাবে লেখা থাকে। এটা প্রিপারেশন প্রথমে আমরা জানবো, এই বোরিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়, প্রথমে আমরা প্রিপারেশনটা জানবো। তো প্রথমত যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা হলো হাইড্রোলিসিস, মানে জল দিয়ে দেওয়া। দেখি কোথায় থেকে জল দিয়ে তৈরি করা হয়। প্রথমে বোরেক্স নেব, Na2B4O7, এখানে কি করব, জল দিয়ে দেবো। জল দিলে কি হবে আমরা আগেই পড়েছি, H3BO3 এর সাথে সাথে NaOH, ঠিক আছে। বোরাক্সের সাথে জল দেওয়ার পরে H3BO3 উৎপন্ন হচ্ছে আর NaOH উৎপন্ন হচ্ছে। এটাকে আমি আগে, এখানে কি হলো, দুটো সোডিয়াম আছে, Na+, 2Na+ হবে। আচ্ছা, তার সাথে সাথে কি হবে, B4O7, তাহলে নিশ্চয়ই 2- হবে, কারণ এখানে সোডিয়াম একটা পজিটিভ, কিন্তু দুটো সোডিয়াম আছে, তাহলে দুটো পজিটিভ হলো, তাহলে নিশ্চয়ই এখানে দুটো নেগেটিভ আছে। ঠিক আছে, জলটা কি, জলটাকে আমরা ভাঙলাম H+OH-। এবার হাইড্রোজেনটা কি হবে, এর সাথে চলে যাবে, আর এইরকম। তাহলে এখানে দুটো মাইনাস আছে, তাহলে হাইড্রোজেন কতগুলো লাগবে, হাইড্রোজেন কতগুলো লাগবে,
হাইড্রোজেন কতগুলো লাগবে? দুটো। 2H দুটো লাগবে, B4O7, ঠিক আছে। তারপরে আর NaOH, এখান থেকে NaOH, এখান থেকে এটা উৎপন্ন হয়। সাগ্নিক একটা প্রশ্নের উত্তর দে। সাগ্নিক দেবে না, সাগ্নিক শেষে দেবে। স্বরলিপি দিবি। H3BO3, it has 3 হাইড্রোজেন। তিনটে হাইড্রোজেন আছে, তাই তো? আছে তো? কিন্তু এটা মোনোবেসিক অ্যাসিড, বা বাংলাতে যারা আছে তাদেরকে বলে এক ক্ষারীয় অ্যাসিড। স্বরলিপি বল। তেজশ্রী, তৃষা, শরণ্যা, রনিত, প্রমিত। মোনোবেসিক অ্যাসিড মানে হচ্ছে, বলছি আগে শুনি তারপর বলছি বাকি কে কি বলে দেখি। আর কে আছিস? বল কে কি আছিস। সাগ্নিক বল তো। হুম, আচ্ছা, বেশ। আচ্ছা, আমি একটু একটু অন্য জায়গা থেকে আসি। HNO3, তাই তো? H প্লাস প্লাস NO3 মাইনাস। এবার এ কতগুলো H প্লাস কে দিতে পারলো? একটা H প্লাস, একটা তো আছে, একটাই দিতে পারবে, এর থেকে তো বেশি দিতে পারবে না। কম পারবে তবু বেশি পারবে না, তাই তো? তো এ যদি জল হতে চায় তাহলে কতগুলো OH মাইনাস কে নিতে পারবে? অনলি ওয়ান OH মাইনাস, তবেই তো সেটা জল হবে। একটা। তাহলে OH মাইনাসটা কোথা থেকে আসে? বেস থেকে। তাহলে এই অ্যাসিডটা একটা H প্লাস দিচ্ছে, যেটা একটা বেসের OH মাইনাসকে নিয়ে জল হতে পারছে, তার জন্য এটাকে বলা হচ্ছে মোনোবেসিক অ্যাসিড, কারণ একটা H প্লাস ছাড়ছে। এই জন্য একটা H প্লাস ছাড়লে অবশ্যই সেটা মোনোবেসিক অ্যাসিড হবে। দুটো যদি থাকে সেটাকে বলা হবে ডায়াবেসিক অ্যাসিড, বা এক ক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় এরকম অ্যাসিড পাওয়া যায় না। যেমন আমরা যদি বলি H2SO4, H2SO4 কি করে ভাঙবে না, প্রথমে ভাঙলো এটা H প্লাস প্লাস HSO4 মাইনাস, তাই তো? H প্লাস প্লাস HSO4 মাইনাস, এই HSO4 মাইনাসটা আবার ভেঙে গিয়ে H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এই দুটো মাইনাস আসছে কোথা থেকে? প্রথম স্টেপে একটা হাইড্রোজেনকে বার করলাম, দ্বিতীয় স্টেপে আবার একটা হাইড্রোজেনটাকে বের করে দেখালাম। এই যে দেখ, H2SO4 যখন ডিসোসিয়েট হচ্ছে তখন দেখ দুটো H প্লাস কে দিচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? ডায়াবেসিক অ্যাসিড, ঠিক আছে? আবার আমরা HClও বলতে পারি, যে কোনো অ্যাসিড। এবার আমি বলছি এখানে তো তিনটে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তিনটে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা একটা H প্লাস কে দিচ্ছে, সেটা কিভাবে? সেটা আমি একটু দেখাচ্ছি। অবশ্যই এটা মোনোবেসিক অ্যাসিড বলেছি, তা নিশ্চয়ই এটা একটা H প্লাস কে দিচ্ছে, তাই না? আমরা স্ট্রাকচারটা কিরকম, এটা তিনটে বন্ড,
তিনটে বন্ড আছে, ছটা ইলেকট্রন, পি অরবিটালটা ফাঁকা আছে, একটা পি ফাঁকা আছে। এখানে কি করছে, জলের মলিকুল অক্সিজেনের লোন পেয়ারের মাধ্যমে অ্যাটাক করছে, দিয়ে উৎপন্ন করছে কি, ঠিক আছে। এবার এই পজিটিভটাকে মিনিমাইজ করার জন্য কি করবে, এটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে তো। এই যে এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাচ্ছে, এক কটা বেরোলো, একটা বেরোলো, তার জন্য এটাকে বলা হবে মোনোবেসিক। কারণ এটা আনস্টেবল একটা জায়গা, এইচ প্লাসটাকে বার করে দেবে। ঠিক আছে। এবার আমরা বোরিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু, ওই লেয়ার স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা একটু দেখবো, বোরিক অ্যাসিডের লেয়ার স্ট্রাকচারটা। দেখ কিভাবে আঁকলাম, এ ওইসটা নয় কিন্তু, হ্যাঁ এটা আলাদা জিনিস। দেখ
একটা আমি স্ট্রাকচারটা আঁকলাম, তিনটে H3BO3 নিয়েছি, আর একটা নেওয়া যেতে পারে। দেখ, এর সাথে সাথে এটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথে সাথে এটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথে সাথে দেখ একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথে সাথে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথে সাথে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথে সাথে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। দেখতে পাচ্ছিস? এইভাবে একটা যুক্ত হয়ে স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে পরে আঁকতে পারবি না গো। এমন ভাবে প্ল্যান করে আঁকতে হবে, sp2 হাইব্রিডাইজড কিন্তু সব, ঠিক আছে? sp2 হাইব্রিডাইজড। কারণ বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখিস 2s2 2p1 2p1 একটা ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন, তো একটা এক্সাইটেড হয়ে কি হয়, একটা ইলেকট্রন এখানে আর একটা চলে যায়, দিয়ে এটা কি হয়, sp2 হাইব্রিডাইজড, একটা s দুটো p, sp2 হাইব্রিডাইজড হয়। এমন ভাবে স্ট্রাকচারটা আঁকতে হবে যাতে হাইড্রোজেন বন্ডিংটা দেখানো যায়, এইভাবে লেয়ার স্ট্রাকচার তৈরি হয়। লেয়ার স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে একটা প্ল্যানার স্ট্রাকচার, তাই না? ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্ল্যানার। আঁকতে পারিস ছবিটা? আঁক ছবিটা হাতে। প্রথমে একটা H3BO3 আঁক, একটা H3BO3 আঁক, তারপর আবার প্ল্যান করে একটা ছবি আঁক।